যে পুরো বিশ্বের মধ্যে তো সাকিবের বিকল্প নাই, আপনি বাংলাদেশ থেকে করতে বাইর করবেন। তামিম ইকবালের মতো প্লেয়ার যদি বিশ্ব মঞ্চে না খেলতে পারে, এটি হলো আমাদের জন্য ব্যর্থতা, এটি বিসিবির ব্যর্থতা, এর দায় বিসিবিকে নিতে হবে। স্বাগত ভিশন 24-এর সাথে আছে আমি মোর্শেদ আলম। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের হালচাল নিয়ে। আর সেই বাংলাদেশ ক্রিকেটের বর্তমান খেলাধুলার হালচাল নিয়ে এই মুহূর্তে ভিশন 24-এর স্টুডিওতে যুক্ত আছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সকলের পরিচিত জুনিয়র মান্না ভাই নামে খ্যাত আমাদের মান্না ভাই। মান্না ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মান্না ভাই, আপনার কাছে আসলে জানতে চাইবে বর্তমান বাংলাদেশের ক্রিকেটের যে হালচাল, সেটা কিন্তু আসলে দর্শকদের, আমরা যারা দর্শক আছি বাংলাদেশ ক্রিকেটের, তারা কিন্তু আসলে উদ্বিগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশ ক্রিকেট যেখানে উন্নয়নে, আমরা যেখানে বাংলাদেশ ক্রিকেটের প্রতি এত আবেগ, আমাদের এত আকর্ষণ, সবসময় আমরা খেলার প্রতি পাগল দর্শক, তারা কিন্তু আজ হতাশ। কেন? আসলে এটি খুব দুঃখজনক। আমরা যারা সাপোর্ট করে, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এশিয়ার ভিতরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এদের জনপ্রিয় খেলাটা হলো ক্রিকেট। এক্স্যাক্টলি। সেই ক্রিকেটকে নিয়ে আমাদের স্বপ্ন যে ক্রিকেট বহির্বিশ্বের মধ্যে আমাদেরকে চিনিয়েছে। আপনি যদি অন্য অন্য দেশের মধ্যে যান, বাংলাদেশ বললে পাঁচটা আসে ক্রিকেটের কথা। সেই ক্রিকেটকে নিয়ে আমাদের ভালোবাসা, আমাদের আবেগটা বেশি। তাই আজকে দেখেন যে আমরা যে ক্রিকেটকে নিয়ে এত বছর যে বিশ্লেষণ করলাম, আমরা পরীক্ষা নিরীক্ষা, এইটা সেটা, কোচ মোচ কত কিছু করলাম, মিলিয়ন টাকা খরচ করলাম এই ক্রিকেটের পেছনে। আজকে দেখেন, যখন আপনাদের বাংলাদেশকে প্রেজেন্টেশন করার সময় বিশ্ব মঞ্চে, তখন আমরা ব্যর্থ। তাহলে আমরা কেন ব্যর্থ হলাম? এক্স্যাক্টলি। আমরা অস্ট্রেলিয়াকে বাংলাদেশে এনে তাদেরকে তুলো করলাম। আমরা নিউজিল্যান্ডকে এই বাংলার মাটিতে এনে তাদেরকে পুরো পাত্তাই দিলাম না। সেই বাংলাদেশ আজকে যখন বিশ্বের দরবারে মাত্র এক মাসের ব্যবধানে, মাত্র এক মাস, তাই তো, এক মাসের ব্যবধানে যখন আমরা দুবাইতে, বিশেষ করে দুবাইয়ের যে উইকেটটা, কন্ডিশনটা বাংলাদেশের প্রায় কাছাকাছি উইকেটটা, তো সেখানে গিয়ে আমরা ব্যর্থ। আমাদের বলার ব্যর্থ, আমাদের ব্যাটসম্যান ব্যর্থ, আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আমাদের সবার নয়ন মনে, তিনিও যেভাবে আমরা আশা করেছি তিনি সেভাবে ব্যর্থ। মোস্তাফিজুর রহমান, যিনি আইপিএলকে কাঁপিয়ে দাপিয়ে বেরিয়েছেন, সেই দুবাইতে, শারজাতে, আবুধাবিতে আইপিএলে তিনি চমৎকার বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। কিন্তু আজকে যখন এই পর্যায়ে আসলো, যখন আজকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন মোস্তাফিজ, সবচেয়ে ইকোনমিক দিক থেকে সবচেয়ে বেশি, তাহলে আমরা কি করলাম? আপনি যখন কন্ডিশনের কথা বলছেন, আসলে আমরা বাংলাদেশে যখন খেলেছি, বাংলাদেশের কন্ডিশনে একরকম খেলেছি। এরপর আমরা যখন মধ্যপ্রাচ্যের কন্ডিশনের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু সেখানে আমরা কিন্তু আপনার ওমান এবং আবুধাবিতে, ওখানে কিন্তু আমরা কন্ডিশনার ক্যাম্প করেছি এবং এখানে কিন্তু আমরা প্রস্তুতি ম্যাচও খেলেছি। এর আগে আমরা কিন্তু বাংলাদেশে যে বাছাই পর্ব, সেখানেও খেলেছি। তো বাংলাদেশ কিন্তু খেলার মধ্যে আছে। এর আগে আপনি যখন বলছিলেন যে বাংলাদেশে থেকে নিউজিল্যান্ড এবং আপনার ইয়ের সাথে খেলেছিলেন, অস্ট্রেলিয়ার সাথে খেলেছিলেন এবং কি নিউজিল্যান্ডের সাথে সম্ভবত খেলেছিলেন, তখন বাংলাদেশ কিন্তু খুব ভালোভাবে জিতেছে। তো তারপরেও কেন এই কন্ডিশনে বাংলাদেশ অচেনা হয়ে পড়েছে? বাংলাদেশ প্লেয়ারদের যে কালচারাল ন্যাচারাল যে ক্রিকেট খেলা, সেটা কিন্তু আসলে খেলতে পারে। আপনি দেখেন, সবচাইতে অবাক লাগে আমার যে বিশ্বমানের একটি মঞ্চে আমাদের যেখানে দেশের ওপেনার তামিম ইকবাল, আপনি একটু কতটুকু দুঃখজনক, কতটুকু কষ্টদায়ক যে ব্যাপার যে তামিম ইকবালের মতো বাংলাদেশের সেরা ওপেনার তিনি আজকে নাই। আর আমরা ব্যর্থ কোথায়? সেই ওপেনিং পজিশনে, যেটাতে আমরা স্টার্ট করব, আমরা যে ব্যাটে বলটা আগে থেকে পাস্টে শুরু করব, সেই ওপেনিংয়ে আমরা ব্যর্থ। বারবার লিটন দাস, বারবার সৌম্য, কেন কেন এই জিনিসটা কেন তারা যখন আপনি বলছেন, তখন সৌম্যকে কিন্তু আমরা দেখেছি যখন বাংলাদেশ এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন কিন্তু সৌম্যকে আমরা দেখেছি আপনার 6 নম্বরে খেলাতে, আবার কখনো দেখেছি 3 নম্বরে খেলাতে, আবার কখনো দেখছি 7 নম্বরে খেলাতে, তারপরে হঠাৎ করে আবার ওপেনিংয়ে দেখছি। এখন আবার বারবার সৌম্যকে চান্স দেওয়া হচ্ছে, এরপর লিটন বারবার ব্যর্থ হচ্ছে, লিটনকেও বারবার চান্স দেওয়া হচ্ছে। কেন বাংলাদেশের কেন এত এই অবস্থা? কেন? আসলে
এটি তো বাংলাদেশের পরিচালক বোর্ড আছে, বিসিবি আছে। বিসিবি থাকা সত্ত্বেও তাদের আসলে এটি দায়িত্ব। তারপরও আমরা আমাদের আবেগ থেকে, আমাদের ভিতর থেকে আমরা বলতে হয়, কারণ আসলে আমরাই তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, জনগণেরই তো, আমাদেরই তো ভোট। তার মানে কি আমরাও এটার মধ্যে সম্পৃক্ত, তাই না? তো যেহেতু আমাদেরও দায়িত্ব, সেখানে আমরাও কথা বলার অধিকার আমি মনে করি আছে। অনেকে বলে যে বিসিবির ব্যাপারে নাক গলাবো না বা কথা বলার আমাদের অধিকার নাই, কিন্তু না, এটা ভুল। আরে ভাই, এটা তো বাংলাদেশের বোর্ড, বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তো সেটি তো আমাদেরই। তাহলে আমরা যদি কথা না বলি, বলবে কে? এখন পাপন সাহেব, আমি ওনাকে রেসপেক্ট করি। উনি ক্রিকেট নিয়ে মেধা কাটান এবং ক্রিকেট নিয়ে পড়ে থাকেন, কিন্তু তারপরেও কিছু কিছু সিদ্ধান্ত ওনার আমার মনে হয় ভুল আছে। সেটি হলো, আপনার তামিম ইকবাল যখন রাগ করেছে, ইনজুরি বিষয়টা আসলে পরে, বাট ইনজুরিটা আসলে তো নয়, এটি জাস্ট এক অজুহাত। রাসেল ডোমিঙ্গোর সাথে যে রাগ, তার অভিমান চলতেছে, পাপন সাহেবকে সবাই মানেন, তিনি বিসিবির কর্ণধার। সেই বিসিবি প্রেসিডেন্ট যদি চেষ্টা করে যে তামিম আমার দেশের ওপেনার, আমি বিশ্ব মঞ্চে এখন প্রতিনিধিত্ব করব, আবার বিশ্ব মঞ্চে তাদেরকে খেলাবো, ছেলেরা খেলবে, তাহলে এনাদেরকে কি করতে হবে? যে আমাদের ভাগ বিতম্ব থাকবেই, তর্কাতর্কি থাকবে, আমাদের মধ্যে অভিমান থাকবে, স্বাভাবিক। মা মেয়ে যখন এক ঘরে থাকে, তখনও তো সেখানেও তো ভেজাল হয় না, টুকিটাকি হয়। তো সে বিসিবির মতো একটা বড় একটা প্রতিষ্ঠানের মধ্যে এটা থাকবে না, এটা তো কেমন কথা? কিন্তু পাপন সাহেব, বিসিবির প্রধান যিনি, পাপন সাহেব উচিত ছিল প্রেসিডেন্ট তামিম ইকবাল খেলবে না বলছে, কেন খেলবে না? অভিমান তো উনি সবই জানেন, কেন অভিমান করছে, কেন ওনার এটা দায়িত্ব ছিল যে দুজনকে নিয়ে বসার জন্য। তাহলে কি তামিম ইকবাল আজকে খেললে অন্তত ওপেনিং যে সিস্টেমটা, ওপেনিং যে জুটিটা ধরে খেলতে পারতেন? আপনি দেখেন তামিম ইকবালের যে লং শট, মানে অসাধারণ। আর তামিম ইকবালের মতো প্লেয়ার, কাভার ড্রাইভ, আপনি যখন দেখেন কাভার ড্রাইভটা, কিন্তু বাংলাদেশের এই যে ক্রিকেট, এই ক্রিকেটে কিন্তু তামিম ইকবালের যে গুরুত্ব, এবং আমরা বারবার দেখি যে আমাদের কোচ এবং আমাদের যে বিসিবি পরিচালক, তিনি আসলে তারা বিসিবির কর্মকর্তারা তারা বারবার বলে যে আমরা তামিমের বিকল্প বের করব, সাকিবের বিকল্প বের করব। আজও কি তা সম্ভব হয়েছে? আমি তো দেখি না। পুরো বিশ্বে তো মাশরাফি ওদের বলছিল যে পুরো বিশ্বের মধ্যে তো সাকিবের বিকল্প নাই, আপনি বাংলাদেশ থেকে করতে বাইর করবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, মাশরাফির কথা বলছেন, যে আমরা দেখেছি আসলে ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, তারা কিন্তু বিভিন্ন মেন্টর হিসেবে তাদের যে ক্রিকেটাররা, সাবেক ক্রিকেটাররা রয়েছে, তাদেরকে কিন্তু তারা মেন্টর হিসেবে নিয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু মাশরাফিকে কি নেওয়া যেত না? আপনি ঠিক বলছেন যে মেন্টর হিসেবে একটু গুরুত্বপূর্ণ। এটি কি আসলে দলীয় যে প্লেয়ারগুলো আছে, দলীয় যে সবগুলো আছে, এরা সিনিয়র এবং ওনারা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একজন ব্যক্তি মাশরাফি। দলীয় যেমন ইন্ডিয়ার মধ্যে ছিল ধোনি, ইন্ডিয়া ব্যর্থ, ঠিক আছে, তারপরে তো ধোনি ছিল, শ্রীলঙ্কার মধ্যে আছে। এনারা থাকলে কি হয়, পজিশনটা বুঝে এবং যে প্লেয়ারদেরকে ওনারা তাদের সাজানো এবং কিভাবে কি করতে হবে সেইটা ওনারা একটু দিতে পারেন, অবশ্যই পরামর্শ দিতে পারেন। এবং হয়তো সাহস দিতে গেলে কি, যে মাশরাফি ভাই, আচ্ছা এটা আমার ভুল হয়েছে, মাশরাফির সাথে আলোচনা করি। আর মাশরাফি ভাই অবশ্যই বাংলাদেশের ভালোটা চাইবেন বিদায় তিনি ভালো পরামর্শ দেবেন। এবং এটা ভুল হয়েছে, সেটা তাৎক্ষণিক ধরে দিলে তাৎক্ষণিক সেটা মাঠেই প্রয়োগ করতে পারতো। আমরা দেখেছি ক্রিকেট বাংলাদেশ যখন যাবে বিশ্বকাপে, এর আগে কিন্তু তাসকিন আহমেদ কিন্তু মাশরাফিকে নিয়ে এসেছিল, এবং মাশরাফি থেকে কিন্তু একদিন সে অনেক ভালো পরামর্শ নিয়েছে, এবং মাশরাফির সামনে সে বলও করেছে। মাশরাফিও তাকে বিভিন্ন টুকিটাকি তার বলগুলো ধরিয়ে দিয়েছে, এবং সেও তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তো তাকে কি, মাশরাফিকে কেন এত ভালো, মাশরাফিকে কেন মেন্টর হিসেবে না হলো না? আপনার দৃষ্টিতে কি বল? আসলে আপনি যে কথা বলছেন যে তাসকিন আহমেদ রিকোয়েস্ট করছিলেন মাশরাফি ভাইকে, ভাই আপনি প্লিজ একবার অন্তত এসে আমাকে একটু আমার ভুল ত্রুটিগুলো আমাকে একটু শুধরিয়ে দেন বা আমাকে একটু দেখিয়ে দেন। তিনি তার কথা রেখে মাঠে গিয়েছেন। মাঠে যাওয়ার পরে মাশরাফি ভাইয়ের কথা কিন্তু অনেকেই অনেক ভালো চোখে দেখেন নাই, বিভিন্ন ধরনের কষিকাটা কন্ডিকাটা এগুলো চলছে, কিন্তু মাশরাফি এক পিস। তো সেখানে আপনার এই যে তাসকিনের মতো প্লেয়ারকে উনি যখন ইকোনমির দিক থেকে তাসকিন কিন্তু হাই ছিল, অনেক হাই রেটে বল ওভার প্রতি তার ইকোনমিক অনেক বেশি ছিল, কিন্তু মাশরাফি ভাইয়ের পরামর্শ নেওয়ার পরে উনি দেখেন তাসকিনের বলের সুইং এবং ভ্যারিয়েশনটা কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে।
আগে তাসকিন বল করতো একেবারে সোজা 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 স্পিড থাকতো, কিন্তু বল সুইং নাই, কোনো কিছু নাই, ডাইরেক্ট পুশ করে মারতো, পুশ করে এটা 4 হতো না 6 হতো। আরেকটা কথা জানিয়ে রাখি, তাসকিন কিন্তু আগে যখন বল করতো তার গ্রিপটা যেভাবে ধরতো, সে কিন্তু বল করতো আগে এইভাবে, অর্থাৎ তার হাতটা কিন্তু এইভাবে যেত। কিন্তু বর্তমানে সে কিন্তু একেবারে তার বোলিং পজিশন কিন্তু চেঞ্জ করছে, তার ভেরিয়েশন আসছে। এখন বল করলে তার হাতটা কিন্তু এইভাবে এইটার সাথে লেগে যায়, তখন কিন্তু তার গতি বাড়ে, বলের ফেস কিন্তু গতি বাড়ে। গতির কথা যেতে আসছি, বর্তমান যে চলমান বিশ্বকাপ, সে ওয়ার্ল্ড কাপে কিন্তু গতির দিক দিয়ে তাসকিন আহমেদ বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী, সে কিন্তু পঞ্চম অবস্থানে আছে। পঞ্চম অবস্থায় আছে। এটা আমাদের জন্য, যেমন আপনার বিশ্ব মঞ্চে শন বন্ড, তারপরে আছে আপনার সাউথি, এরপরে আছে পাকিস্তানের আপনার শাহিন আফ্রিদি, এরপরে রফ, এরপরে বুমরা, এদের মতো বলারের মাঝে আমাদের বাংলাদেশের তাসকিন আহমেদ স্পিড গতি দিয়ে দিক দিয়ে সে পঞ্চম স্থানে গিয়েছে, সেটা তো আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। কিন্তু আগে সে গতি দিত, কিন্তু বলের ভেরিয়েশন এবং সুইং, আউটসুইং, ইনসুইং, ইয়র্কার এগুলো দিত না। কিন্তু এখন মাশরাফির ভাইয়ের পরামর্শ নিয়ে সে তার বলের সব কিছুই পরিবর্তন করেছে। তাহলে এখানে আসেন, কথা হলো যে বিসিবি কি করলো, বিসিবি কেন মাশরাফি ভাইকে মেন্টর হিসেবে দেওয়া হয়নি? এক্স্যাক্টলি, বিসিবি কিন্তু এই দায়ভার এড়াতে পারে না। ওনারা যদি বলে আমরা চেষ্টা করতেছি, ছেলেরা চেষ্টা করতেছে, আরে ভাই চেষ্টা করতে করতে আপনার 30টা বছর চলে গেছে, বাট এখনো কিসের চেষ্টা করবেন আপনি? আপনি দেখেন আপনার কত পরে, বাংলাদেশের কত পরে আফগানিস্তান এসেছে, অনেক পরে খেলেছে, কিন্তু আফগানিস্তানের সাথে বাংলাদেশ আজকে হারে। তারা টি-20, তাদের কোনো টাকা নাই, পয়সা নাই, তাদের ছেলেরা, তারা কিন্তু মোহাম্মদ নাবির খরচে কিন্তু বর্তমান ওয়ার্ল্ড কাপ কোনো স্পন্সর পায়নি। তাদের তালেবান কিন্তু কোনো টাকা খরচ ব্যয় কিছু নেয় নাই, কোনো সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পায় নাই। যুদ্ধ বিধ্বস্ত নাবি সবাইকে ডেকে এনে তাদের থেকে একটা ফান্ড তৈরি করে তারা বিশ্ব মঞ্চে তারা আফগানিস্তানকে নিয়ে এসেছেন। এখন দেখেন 5টে হলো ওই গ্রুপের মধ্যে পাকিস্তান, তারপরে আফগানিস্তান। আপনি যখন আসলে ক্রিকেট বোর্ডের কথা বলছিলেন, বর্তমান যে ক্রিকেট বোর্ডগুলো আছে ওয়ার্ল্ড ক্রিকেটে, সেই ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু ক্রিকেট বিশ্বের মধ্যে যে ক্রিকেট বোর্ডগুলো আছে, তার মধ্যে কিন্তু বিসিবিও কিন্তু অন্যতম একটি ধনী ক্রিকেট বোর্ড, পঞ্চম বিশ্বের মধ্যে পঞ্চম ধনী একটি ক্রিকেট বোর্ড। তারপরে বাংলাদেশ ক্রিকেটের এই হালচাল কেন? আমরা দেখি যে কোচ, আপনার আরেকটা কথা হচ্ছে কোচদের নিয়ে বারবার কথা হচ্ছে। আমাদের যে রাসেল ডোমিঙ্গো প্রধান হেড কোচ, তিনি কিন্তু আসলে কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, একটা ম্যাচও খেলেননি, তারপরে তিনি বাংলাদেশের মতো একটা ধনী ক্রিকেট বোর্ডের তিনি কিন্তু হেড কোচ, এবং তার আমলে বাংলাদেশের এখন বর্তমানে কিন্তু এমন হাল যে ক্রিকেটারদের মধ্যেও কিন্তু অনেক দ্বন্দ্ব লেগে আছে। এগুলো কেমন দেখেন, কিভাবে দেখেন? আমি মনে করি কি, ক্রিকেটের পেছনে অবশ্যই কোচের ভূমিকা অপরিহার্য। তো সেখানে এই কোচ কী করলো, আমাদের বাংলাদেশে এসে তিনি পুরো সিনিয়র যে প্লেয়ারগুলো আছে একটার সাথে আস্তে আস্তে ধাপে মনে হচ্ছে যে সে ধ্বংস করতে এসেছে, কোচ শিখাতে আসে নাই। তো আসলে ওপেনিংয়ের যে বিকল্পের কথা বলছেন, সেখানে কিন্তু আমরা চাইলে আমাদের ইমরুল কায়েস, বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একজন ক্রিকেটার, ইমরুল কায়েসকে নেওয়া যেত, কিন্তু আমরা তার ব্যাপারে কোনো মাথা ঘামাই না। আমরা কি করতেছি, তামিমের বিকল্প খুঁজছি, সাকিবের বিকল্প খুঁজছি, কিন্তু ইমরুলের মতো একজন কোয়ালিটিফুল ক্রিকেটার বাংলাদেশে। আসলে ইমরুলের কথা বলতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রসঙ্গগুলো আপনার হয়ে গেছে, কারণ ইমরুল কায়েস এমন একটি প্লেয়ার যে আপনার ধৈর্য সহকারে, আগে সে কি লেজি প্লেয়ার ছিল, কিন্তু যখন তাকে ইমপ্রুভ করলো, তার কেরিয়ারটাকে আরও ভালোভাবে করার পরে সে কিন্তু আপনার এখন মেরে খেলে। আগে মারতো না, কিন্তু এখন মেরে খেলে, তাও মেরে খেলে, এবং বল যেটা ভালো সেটা ভালোভাবে খেলে, যেটা খারাপ সেটা কিন্তু সে স্ট্রোক করে। তো এখন আসেন, তার মতো ইমরুল প্লেয়ারের মতো প্লেয়ারকে আমরা কখনো চান্স দিই না। যখন আমাদের প্রয়োজন হয়, কোনো একটা সিরিজ খেলতে গেছে, তখন দেখা গেছে যে আপনার কেউ ইঞ্জুরি হয়েছে বা কেউ ওপেনিং যদি ভালো করতেছেন, হুট করে এই ইমরুল কায়েসকে বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে গেল, একটা ম্যাচ খেলাইলো, ভালো করছে বা হাফ সেঞ্চুরি করছে বা সেঞ্চুরি করছে, এরপরে আবার ভালো করতে পারেনি, ইমরুল বন্ধ না, ভালো করতে পারে না সেটা একেবারেই কম, কিন্তু যতগুলো ম্যাচে হুট করে নিয়েছে কিন্তু সে ভালো করছে। আমার কথা হলো, আপনি যেভাবে লিটন দাসকে, আপনি যেভাবে সৌম্য সরকারকে যেভাবে আপনারা এভাবে চান্স দিয়ে আসছেন, মিঠুনকে কিন্তু কম চান্স দেওয়া হয়নি। মিঠুন আলীর কথা বলছেন, তাহলে ইমরুল কায়েসের বেলায় কেন নয়? একজন প্লেয়ার তৈরি করলে 2-3 ম্যাচ দেখে কিন্তু প্লেয়ার তৈরি হয় না।
তাকে দিয়ে আপনি ভালো, আপনি যেভাবে লিটন দাসকে দিয়ে এতভাবে ট্রাই করে গেছেন, কিন্তু সে ব্যর্থ, তারপরেও আবার ট্রাই করতেছেন। তখনও যদি ব্যর্থ হয়, তেমরুল কাজকে চান্স দিলে কি হয় এই যে আপনি দেখেন না। এই যে আজকের খেলার কথা বলেন, আজকে কিন্তু বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলছে। হ্যাঁ, ইতিমধ্যে প্রায় এখন কিন্তু 3 উইকেট পড়ে গেছে, 5 ওভার 3 বল খেলে 24 রান করেছে, 3 উইকেট কিন্তু পড়ে গেছে। এই যে দেখেন, আমরা বারবার কিন্তু ব্যর্থ। আমাদের আবেগটা কোথায়? আমরা আজকে জাতি, বাঙালি জাতি কেন আবেগপ্রবণ বেশি? আমাদের খুব ভালোবাসার জায়গা ওইটাই, কেন আপনারা ব্যর্থ হবেন? তবুও কিন্তু আমরা আয়নায় মুখ দেখে কিন্তু সামনে দাঁড়িয়ে যাই খেলা দেখার জন্য, আমাদের এতটাই আবেগ আমাদের। আরেকটা কথা হচ্ছে, আপনি কোচ নিয়ে বলছেন, বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচগুলো খেলা হয়েছে, 3 ম্যাচে 6টা ক্যাচ মিস করেছে, গড়ে এক একটা ম্যাচে 2টা করে ক্যাচ, এবং অনেকগুলো স্টাম্পিং মিস, এরপর আরো অনেকগুলো মিস আছে। তো এইগুলো কোচটা কি করে, ডেভেলপ হয় না কেন? আসলে আপনি সাউথ আফ্রিকার কোচ বাংলাদেশে হলো 7 জন এখন বর্তমানে, ফিজিও, তারপরে আপনার মেইন কোচ, এরপরে সহকারী কোচ, টোটাল মিলে আমাদের সাউথ আফ্রিকার কোচ আছে বাংলাদেশে 7 জন। 7 জন থাকার পরেও ফিল্ডিং কোচও কিন্তু সাউথ আফ্রিকান। তাহলে এত কোচ থাকার পরেও একটা দেশের তাদের সমন্বয় তো ভালো হতে হওয়ার কথা, কিন্তু সেই জায়গার মধ্যে কেন বাংলাদেশ ফিল্ডিংয়ে ব্যর্থ, কেন বাংলাদেশ বোলিংয়ে ব্যর্থ, কেন বাংলাদেশ ব্যাটিংয়ে ব্যর্থ? আমার ওই কোচের কেন প্রয়োজন? আমার বাংলাদেশে কি কোচ নাই? এক্স্যাক্টলি, বাংলাদেশের সালাউদ্দিনের কথা বলতে পারেন। সালাউদ্দিন হচ্ছে তামিমের একেবারে, তামিম যখন ফর্মে থাকে না তখন তামিমে কিন্তু চলে যায় তার আস্থাভাজন কোচ সালাউদ্দিনের কাছে, মুশফিকের কোচ, এবং কি আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার যার কথা বলছিলেন সাকিব আল হাসান, তারও কোচ কিন্তু সালাউদ্দিন আহমেদ। মাশরাফিও কিন্তু চায় সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের ক্রিকেটের হেড কোচ হিসেবে আসুক। তারপরে বিসিবি কেন এই যে সিনিয়র ক্রিকেটাররা চায়, তারপরে বিসিবি আনতেছে না কেন? আপনি দেখেন, আপনার সংসারে যদি সদস্য থাকে 7 জন, 7 জন যদি চায় অমুক ভাইকে আমার প্রয়োজন বা অমুক শিক্ষককে প্রয়োজন, তাহলে অবশ্যই তো গুরুত্ব ওনাকে দেওয়া হয়। আমার ছেলেরা যদি পছন্দ, আমার শিক্ষককে, আমি একজন শিক্ষককে নিয়োগ দেবো, সেই শিক্ষক যদি পছন্দ না হয়, আমার কেন তাকে শিক্ষককে দেব? আমি এটা বিসিবির কাছে প্রশ্ন। সালাউদ্দিন স্যারের মতো একজন বিশ্বমানের কোচ, বাংলার সেরা কোচ, তিনাকে তো নিয়োগ দিতে পারতেন। আপনি দেখেন, পাকিস্তান দেখেন, মেজবাকে নিয়োগ দিয়েছিল কোচ হিসেবে। আপনি দেখেন ইন্ডিয়াতে দেখেন, রবি শাস্ত্রী এখন বর্তমান কোচ, ইন্ডিয়ার মতো একটা দলের রবি শাস্ত্রী তিনি কোচ। তাহলে তিনি তাদের দেশের কোচ। আমাদের দেশের কোচে যেরকম যেভাবে বুঝবো, আমাদের কালচার বুঝবো, আমাদের ভাষাগত দিক সমস্যা আছে, আমাদের টেকনিক্যাল দিক থেকে সমস্যা আছে, সবগুলো বুঝে কি আমাদের দেশীয় কোচ। তাহলে তো আমাদের আছে এখন। আপনি দেখেন সুজন ভাই যেভাবে আমাদের ক্রিকেটকে নিয়ে ভাবে, বিপিএল এর কথা বলতে পারেন, বিপিএল কে ঢাকাকে কিন্তু বারবার উনি কিন্তু চ্যাম্পিয়ন করেছে। তো চ্যাম্পিয়ন, এবং আপনি এটা জানেন বোধহয়, এই বাংলাদেশ আন্ডার-19 যে বিশ্বকাপ ওয়ার্ল্ড জিতেছে, তার অবদান কিন্তু আমাদের সুজন ভাই। তাহলে সেখানে তো তার অভিজ্ঞতা আছে। আপনারা কেন ওনাদেরকে রেখে দিয়েছেন? অবহেলিত কেন করবেন আপনারা? ফাহিম রহমানের কথা বলা যায়। তাহলে আসেন, এত কোচ থাকা পরেও আমরা কেন এটা পারি না? আমাদের ব্যর্থতা আসলে কোন জায়গায়, আপনি কিভাবে? আমাদের ব্যর্থতা আমি সংক্ষেপে বলবো, অবশ্যই আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এই ব্যর্থতা নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার মান্না ভাইয়ের কণ্ঠে একটা ডায়ালগ বলেছিলেন। আমাদের ব্যর্থতা নিয়ে আমি প্রথমে বলবো আমাদের বিসিবি, আমাদের পাপন সাহেব, তার ব্যর্থতায় আমরা আজকে এখানে। তিনি যদি, কোচ তো অবশ্যই ব্যর্থ, কোচ তো অবশ্যই দোষী, কিন্তু তিনি আমাদের তামিম ইকবালকে দেন নাই। তিনি তামিম ইকবালকে যদি সুযোগ দিতেন, তাহলে আজকে হয়তো আমাদের এই ওপেনিং জুটিটা এভাবে ভুক্তভোগী হতো না, এভাবে আমাদেরকে ধ্বংসের মুখে দ্বার প্রান্তে নিয়ে যেত না। আপনি দেখেন তামিম ইকবালের স্ট্রাইক রেট কত, তারপরে আপনি দেখেন তার আপনার অ্যাভারেজ কত। সে এর মতো প্লেয়ার, তামিম ইকবালের মতো প্লেয়ার যদি বিশ্ব মঞ্চে না খেলতে পারে, এটি হলো আমাদের জন্য ব্যর্থতা, এটি বিসিবির ব্যর্থতা। এর দায় বিসিবিকে নিতে হবে। যদিও বলেছিল যে সে ইনজুরি, আসলে সে ইনজুরি থাকলেও কিন্তু সে আসলে ইনজুরি ছিল না, কারণ সে কিন্তু নেপালের অনুষ্ঠিত যে টি10 লিগ হয়েছিল, ওখানেও কিন্তু সে টি20, হ্যাঁ এক্স্যাক্টলি টি20 খেলছিল। তো তাহলে সে কিভাবে ইনজুরি, আমরা কিভাবে বুঝবো সে ইনজুরি? না, এটি তো ইনজুরি নয়, এটি অভিমান, এটি অভিমান। রাসেল ডোমিঙ্গোর সাথে অভিমান ছিল, রাগ ছিল। সে সিনিয়রদেরকে মূল্যায়ন করে না, অবমূল্যায়নের কারণে মুশফিক যেভাবে সরে গিয়েছে, এইভাবে যে বাংলাদেশ টিমটাকে ধ্বংস করে দিয়েছে। আপনাদের কি ঘুমান?
বাংলাদেশ বিসিবিকে আমি বলবো, পাপন সাহেব আপনারা কি ঘুমাচ্ছেন? আপনার ক্রিকেট টিমকে পুরো ধ্বংস করে দিয়েছে রাসেল ডোমিঙ্গো। আপনি তাকে সরান, এখনও বাংলাদেশ ক্রিকেটকে অগ্রযাত্রা শুরু করেন। সামনে আমাদের 2023 ওয়ার্ল্ড কাপ, আমাদের সেটার মেশনে নামেন। এই রাসেল ডোমিঙ্গো আমরা চাই না, আমরা চাই আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করুক, সেই ব্যবস্থা আপনি করেন। হ্যাঁ, আমরা চাই আসলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন। তো বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির উন্নয়ন নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি চান যে বাংলাদেশ ক্রিকেট আসলে কি করলে আরো উন্নত হবে? আসলে আমি ছোট্ট করে একটু বলবো যে এই বাংলাদেশ টিম তো আপনার এখন বর্তমানে যে অবস্থা আছে, এটাতে দ্বন্দ্ব আমাদের টিমটা পুরো শেষ। আমরা যতটুকু আছে এতটুকুর মধ্যে রাসেল ডোমিঙ্গোকে বিদায় দিয়ে আমাদের দেশীয় কোচ সালাউদ্দিন এবং সুজন ভাই তাদেরকে অন্তর্ভুক্তি করা হোক। আর বিসিবির প্রেসিডেন্ট থেকে পাপন সাহেব অনেক করেছেন, উনি ভালো মানুষ, নিতান্ত ভালো মানুষ। ওনার মতো ভালো মানুষ হয় না, এটা বাস্তব, এবং উনি ক্রিকেট নিয়ে ভাবেন, এটাও বাস্তব। তবে বর্তমানে আমার কেন জানি মনে হয় আধুনিক ক্রিকেটে উনি যতটুকু দিয়েছেন, উনি এবার অফ গিয়ে আমাদের মাশরাফিকে যে বাংলাদেশের একসময় প্রতিনিধিত্ব করতেন, সে মাশরাফিকে আনা হোক, বিসিবির প্রেসিডেন্ট করা হোক। তাহলে ওনার যে পরিকল্পনা মাফিক আমাদের বাংলাদেশ ক্রিকেট দলটি উন্নয়নের স্বাদ পাবে। কারণ আপনি দেখেন, বাংলাদেশ যখন একেবারেই নিম্ন গতিতে ছিল, সেখান থেকে মাশরাফিকে যখন অধিনায়কত্ব করা হয়, তার মেধা এবং অধিনায়কত্বের যে ভাবনা, সে ভাবনা দিয়ে কিন্তু আপনার সে বাংলাদেশ টিমটাকে বাঘা দলের সাথে জিতে আজকে বাংলাদেশ এই অবস্থানে এসেছে। সেই অবস্থান থেকে যখন আবার ডাউনে গিয়েছে, তখন চিৎকার শুরু করলাম যে কী করলো বাংলাদেশ, কী করলো। একটা জাপ ছিল যখন হাঁটতো কোনো সমস্যা নেই, কিন্তু জিতা থেকে যখন আমরা হেরে যাচ্ছি, তখনই আমরা মেনে নিতে পারতেছি না। আমাদের ভুলটা হলো বিসিবি, ভুলটা হলো কোচ, এই দুজনকে আমাদের সরাতে হবে, তাহলে বাংলাদেশ টিম উন্নয়ন করবে। ওকে, আমরা চাই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের ভাবনা জাগ্রত হোক, পৌঁছে যাক আমাদের বিসিবির কর্মকর্তাদের কাছে। বাংলাদেশ ক্রিকেট উন্নয়ন হোক, আমাদেরও উন্নয়ন হোক। দেশ বিদেশে বাংলাদেশ ক্রিকেটারদের উৎসাহ দিতে সকলে আবার মাঠে ফিরে যাক, এমনটাই আমাদের প্রত্যাশা। তো ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এত সুন্দর সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ততম সময়গুলো আমাদের এই এত সুন্দরভাবে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভিশন 24কে ধন্যবাদ আমাকে স্টুডিওতে আনার জন্য। আর আমার একটি রিকোয়েস্ট থাকবে, প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাকে দেখলেন, তাদেরকে সবাইকে অনুরোধ করে ভিশন 24কে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।